আজ আমাদের আলোচ্য বিষয় স্বামী বিবেকানন্দ রচিত স্বদেশবাসীর প্রতি আবেদন প্রবন্ধটি। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত প্রবন্ধের অন্তর্গত হল স্বদেশবাসীর প্রতি আবেদন নিবন্ধটি। এই প্রবন্ধটি উদ্বোধন পত্রিকায় 1905 সালে প্রকাশিত হয়। স্বদেশবাসীর প্রতি আবেদন এই প্রবন্ধটি আলোচনার পূর্বে আমরা এই রচনাটির প্রেক্ষাপটটা একটু আলোচনা করে নেব, তাহলে আমাদের প্রবন্ধটির মূল আলোচনায় প্রবেশ করতে বা আলোচনাগুলো বুঝতে অনেক সুবিধে হবে। কোন পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দ এই প্রবন্ধটি রচনা করলেন, কি এমন আবেদনের দরকার পড়ল বা প্রয়োজন পড়ল যার জন্য স্বদেশবাসীর প্রতি তিনি আবেদন করেছেন, বা স্বদেশবাসীর প্রতি তিনি কি আবেদন করেছেন তা আমরা জানার পূর্বে এই রচনাটার লেখার পূর্বের কিছু ইতিহাস আমরা জেনে নেব। আমরা জানি যে 1863 সালে বীর সন্ন্যাসী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন 12ই জানুয়ারি। ঠিক তার কিছু বছর পূর্বে এবং কিছু শতাব্দী পূর্বে হয়ে গেছে কি না, ভারতবর্ষে ইংরেজদের আগমন। এবং এই ইংরেজরা যখন ভারতবর্ষে এসেছে তার ফলে কি হয়েছে, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের ভাবনা চিন্তা কল্পনায় চেতনায় এক ধরনের যে পাশ্চাত্য প্রভাব, পাশ্চাত্যের এক জোয়ার এসে পড়ে। এবং 1800 শতকে বা 19বিংশ শতাব্দীতে কি হয়, ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়ে যায় এবং তার কিছুকাল পরেই জ্ঞান বিজ্ঞান চেতনায় পাশ্চাত্য প্রভাব এসে পড়ে। এবং এই পাশ্চাত্য প্রভাবে অনেক কলকাতার নব্য কিছু যুব সমাজ নিজেদেরকে এই কালচারে নিয়ে যেতে গিয়ে নিজেরা বখাটে হয়ে যায় এবং এক ধরনের কলকাতায় বাবু কালচার তৈরি হয় ধীরে ধীরে। আবার দেখা যায় যে তারা এক ধরনের মধ্যবিত্ত শ্রেণীর, পুঁজিবাদী মধ্যবিত্ত শ্রেণী, ধনতন্ত্রবাদ এগুলোরও জন্ম নেয়। আবার কোথাও না কোথাও গিয়ে যখন জমিদার তন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে এবং ধনতন্ত্রও যেখানে মাথাচাড়া দিয়ে ওঠে, তখন সমাজে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে বিভাজন ছিল, সে বর্ণ বৈষম্য সব কিছুই যেন আরও বেশি করে মাথাচাড়া দিয়ে ওঠে এবং সমাজটা কি হয় না, খুব পাক পঙ্কিল পর্যায়ে পৌঁছে যায়। এবং যেখানে কোথাও না কোথাও ভারতবাসীরা স্বদেশীয়রা জাতীয়তাবোধ বা ভ্রাতৃত্ববোধ, সৌভ্রাতৃত্বময়তা হারিয়ে ফেলে এবং তাদের একজোট হয়ে থাকার যে পরামর্শ বা আমরা যে ভারতবাসী, এই ইউনিটিটা তাদের মধ্যে লোপ পেতে থাকে এবং তারা হয়ে ওঠে কি না, স্বার্থ পিপাসু, স্বার্থ লোলুপ এবং স্বার্থান্বেষী মানুষদের দ্বারা পরিচালিত একটি সমাজ, যেখানে কিনা সেই সময়ে বহু মনীষীর এর পূর্বে জন্মগ্রহণ করেছেন। শ্রীরামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ ঠাকুর, আবার অনেক বিপ্লবী সন্তান যারা জন্মগ্রহণ করেছেন এই জোয়ারের মধ্যেই, এবং তাদের চিন্তা চেতনাও সমাজে এসে পড়ে। এবং যখন অনেক বিপ্লবী আছেন যারা কিনা এই স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত প্রবন্ধটি তারা জেলে বসেও পাঠ করতেন। এতে প্রধানত প্রত্যেকটি ভারতবাসীর মধ্যে এক জাতীয়তাবোধের সঞ্চার ঘটত এবং ভারতবাসীর মধ্যে এই জাতীয়তাবোধের সঞ্চারের জন্য এই প্রবন্ধটির গুরুত্ব অসাধারণ। কি আছে এই প্রবন্ধটিতে, কি করতে বলা হচ্ছে এই প্রবন্ধটিতে আমরা দেখে নেব।
স্বামী বিবেকানন্দের মূল বক্তব্য কি ছিল ভারতবাসীর প্রতি, যে তুমি কি হয়ে উঠবে। স্বামী বিবেকানন্দ স্বদেশবাসীর প্রতি আবেদন ছিল দেশকে ভালোবাসতে ও উন্নত করতে। তিনি বিশ্বাস করতেন কর্মের মাধ্যমে দেশ ও সমাজের উন্নতি সম্ভব। তিনি মানুষকে আত্মবিশ্বাসী হতে, দুর্বলতা পরিহার করতে এবং জ্ঞান ও শিক্ষা অর্জনের উপর জোর দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের স্বদেশবাসীর প্রতি আবেদনের মূল বিষয়গুলো হলো কর্মের উপর জোর। তিনি বিশ্বাস করতেন যে কর্মের মাধ্যমে দেশ ও সমাজের উন্নতি সম্ভব। তিনি মানুষকে কাজে লাগাতে এবং দেশ ও জাতির উন্নতিতে অবদান রাখতে উৎসাহিত করতেন। আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান। না, বিবেকানন্দ মানুষকে নিজেদের উপর বিশ্বাস রাখতে এবং দুর্বলতা পরিহার করতে উৎসাহিত করতেন। তিনি মনে করতেন আত্মবিশ্বাসী মানুষই উন্নতি করতে পারে। জ্ঞান ও শিক্ষার উপর জোর। তিনি শিক্ষা ও জ্ঞান অর্জনের উপর জোর দিয়েছিলেন। তিনি মনে করতেন জ্ঞান ও শিক্ষা মানুষের উন্নতি ও সমাজের অগ্রগতির মূল চাবিকাঠি। দেশপ্রেমের আহ্বান। বিবেকানন্দ স্বদেশবাসীর প্রতি দেশপ্রেমের অনুভূতি জাগাতে চেয়েছিলেন। তিনি মনে করতেন দেশপ্রেমের মাধ্যমেই দেশ ও জাতির উন্নতি সম্ভব। কি বলছেন না, প্রবন্ধটিতে উনি বলছেন একদিকে নব্য ভারত বলিতেছেন। নব্য ভারত বলিতেছেন মানে অর্থাৎ তখন সেই সময় আমাদের ভারতবর্ষ পাশ্চাত্য শিক্ষা, সংস্কার, আচার ব্যবহার দ্বারা রপ্ত হয়ে গিয়েছিল। তাই জন্য তাদেরকে বলছে যে নব্য ভারত। একদিকে নব্য ভারত বলিতেছেন পাশ্চাত্য ভাব, ভাষা, আহার, পরিচ্ছদ ও আচার অবলম্বন করিলেই আমরা পাশ্চাত্য জাতিদের ন্যায় বলবীর্য সম্পন্ন হইব। অপরদিকে প্রাচীন ভারত বলিতেছেন মূর্খ, অনুকরণ দ্বারা পরের ভাব আপনার হয় না, অর্জন না করিলে কোনো বস্তুই নিজের হয় না। কি বলছেন না, একদিকে নব্য ভারত বলিতেছেন যে পাশ্চাত্য ভাব, ভাষা, আহার, পরিচ্ছদ ও আচার অবলম্বন করিলেই আমরা পাশ্চাত্য জাতিদের ন্যায় বলবীর্য সম্পন্ন হইব। অর্থাৎ সেই সময় পাশ্চাত্য কালচার, পাশ্চাত্য ভাবধারা, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করলেই মানুষ কিনা নিজেদেরকে ভাবতো যে তারা তাদের জাতিদের মতন একেবারে বলবীর্য সম্পন্ন হয়ে উঠবে। অপরদিকে প্রাচীন ভারত বলিতেছেন আমাদের প্রাচীন ভারতবর্ষ কি বলছেন না মূর্খ, অনুকরণ দ্বারা পরের ভাব আপনার হয় না। আমরা দেখি যে ছোট শিশুরা তারা অটা লেখে, অটা অনুকরণের মাধ্যমে অ লিখতে শেখে। আবার অনেকে কোনো ছবি দেখে ছবি আঁকতে শেখে, অনেকে একটা কাজ করা দেখে অনেক কাজ করতে শেখে। কিন্তু অপরদিকে আমাদের প্রাচীন ভারত কি বলছে যে মূর্খ, অনুকরণ দ্বারা পরের ভাব আপনার হয় না। অনুকরণ এখানে কোন অনুকরণের কথা বলছে, যে এই যে পাশ্চাত্য ভাব, ভাষা, তাদের মতন ইংরেজি বলতে পারা, তাদের মতন স্কার্ট পরতে পারা বা তাদের মতন কোট প্যান্ট পরতে পারা, তাদের মতন আচার ব্যবহার, অর্থাৎ তাদের মতন যে তারা যে রুচির যে পোশাক পরছে, তারা যে স্বভাবের খাবার, বস্ত্র, অন্ন ধারণ করছে, তারা এইসব যা করছে এইসব অনুকরণ করলেই কিন্তু পরের ভাব আপনার হয় না, মানে নিজের হয় না। অর্জন না করিলে, অর্জন করার কথার অর্থ যদি আমি নিজের দ্বারা কোনো কাজ করার প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা যদি সেই জিনিসটাকে রপ্ত না করতে পারি তাহলে কোনো বস্তুই নিজের হয় না। সিংহ চর্মে আচ্ছাদিত হইলেই কি গর্ধব সিংহ হয়? অর্থাৎ সিংহের চর্ম, কোনো মৃত সিংহের চর্ম যদি কোনো গাধা পরে নেয় তাহলে কি সেই গাধাকে কি সিংহ বলা হবে? একদিকে নব্য ভারত বলিতেছেন পাশ্চাত্য জাতিরা যাহা করে তাহাই ভালো, ভালো না হইলে ওরা এত প্রবল কি প্রকারে হইল। প্রাবন্ধিকের প্রশ্ন যে একদিকে নব্য ভারত বলিতেছে যে পাশ্চাত্য জাতিরা অর্থাৎ পশ্চিমের জাতিরা যাহা করিতেছে তাহাই ভালো, ভালো না হইলে উহারা এত প্রবল কি প্রকারে হইল। অর্থাৎ আমরা দেখতে পাবো
ইংল্যান্ডে বসবাসকারী, ইউরোপে বসবাসকারী প্রতিটি দেশই কি করেছিল না এক জাতি আরেক জাতিকে আক্রমণ করেছিল, এবং অনেক ইউনাইটেড কিংডম অর্থাৎ সেই যুক্তরাষ্ট্র তারা কি করেছিল সবার উপর প্রভুত্ব জারি করেছিল এবং শাসন করেছিল, এবং তারা রাজ্যভার গ্রহণ করেছিল, এবং তারা উন্নতির অনেক শিখরে পৌঁছে গিয়েছিল। তাই বলছি পাশ্চাত্য জাতিরা যাহা করে তাহাই ভালো, ভালো না হইলে ওরা এত প্রবল মানে এত শক্তিশালী হইল কি প্রকারে। অপরদিকে প্রাচীন ভারত বলিতেছেন, বিদ্যুতের আলোক অতি প্রবল কিন্তু ক্ষণস্থায়ী, বালক তোমার চক্ষু প্রতিহত হইতেছে, সাবধান। অর্থাৎ বিদ্যুতের আলো অর্থাৎ বিজলির আলো, বৃষ্টি পড়ার সময় যে বাজ পড়ার আলো দেখা যায় তা কিন্তু অতিরিক্ত প্রবল, কিন্তু সেটি কি না ক্ষণস্থায়ী। বালক তোমার চক্ষু প্রতিহত হইতেছে, অর্থাৎ তোমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, সাবধান হও। অর্থাৎ তুমি যদি ভেতর থেকে ওই আদর্শ, তাদের যে মূলত যে আদর্শ আছে সেটাকে যদি তুমি যদি গ্রহণ না করতে পারো, তাহলে কিন্তু এই বিদ্যুতের আলোকের মতো তোমরা যা কিছু আজকে অনুকরণ করছো তা তোমাদের কাছে কিন্তু ক্ষণস্থায়ী হয়ে যাবে। তাই বলছি বালক তোমার চক্ষু প্রতিহত হইতেছে, সাবধান। তবে কি আমাদের পাশ্চাত্য জগৎ হইতে শিখিবার কিছুই নাই? আমাদের কি চেষ্টা যত্ন করিবার কোনো প্রয়োজন নাই? বলছেন কি যে তবে কি আমাদের পাশ্চাত্য জগৎ হইতে অর্থাৎ পশ্চিমের যে সভ্যতা থেকে আমাদের কি শেখবার মতন কিছুই নেই? আমাদেরকে চেষ্টা বা যত্ন করিবার কোনো প্রয়োজন নাই? আমরা কি সম্পূর্ণ অর্থাৎ আমরা কি স্বয়ং সম্পূর্ণ? আমাদের সমাজ কি সর্বতোভাবে নিশ্চিদ্র অর্থাৎ আমাদের সমাজ কি একবারে পুরো ছিদ্রহীন? আমাদের সমাজ কি পরিপূর্ণ এবং আমরা কি পরিপূর্ণ? আমাদের কি কোনো কিছু তাদের কাছ থেকে শেখবার নেই? শিখিবার অনেক আছে, যত্ন আমরণ করিতে হইবে। বলছেন কি যে শিখিবার তাদের কাছ থেকে অনেক কিছু আছে, যত্ন আমাদেরকে আমরণ মৃত্যু পর্যন্ত করে যেতে হবে। যত্নই মানব জীবনের উদ্দেশ্য, অর্থাৎ ভালো প্রচেষ্টা দ্বারা ভালো প্রচেষ্টাই হলো মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। শ্রী রামকৃষ্ণ বলিতেন, যতদিন বাঁচি ততদিন শিখি। আমরা দেখতে পাবো যে একেবারে যখন কোনো শিশু ভূমিষ্ঠ হয়, সেই যে তার এক পা দুপা করে হাঁটা, তারপরে যে তার হাতে তুলে কিছু খাদ্য গ্রহণ করা, বা তারপরে সে যে বড় হতে থাকলো, তারপরে সে কৈশোর থেকে যৌবনে পৌঁছালো, যৌবন থেকে বার্ধক্যে পৌঁছালো, এই যে পর্যায়ক্রমিক পরিবর্তন চলতে থাকে, বিবর্তনের ধারা যে মানব জীবনে চলতে থাকে, তার মধ্যে দিয়ে আমরা কি হয় না প্রতি দিবসই কোনো না কিছু নতুন জিনিস আমরা কিন্তু শিখতে থাকি, এবং মৃত্যুর দোরগোড়া পর্যন্ত শেষ জীবনে পৌঁছে গেলেও দেখতে পাবো অনেক বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছে গেলেও আমরা ততদিন পর্যন্ত কিছু না কিছু শিখে যাব। তাই বলছেন শ্রী রামকৃষ্ণ বলিতেন, যতদিন বাঁচি ততদিন শিখি। যে ব্যক্তি বা যে সমাজে শিখিবার কিছুই নাই তাহা মৃত্যু মুখে পতিত হয়ে আছে। অর্থাৎ যে ব্যক্তি মনে করে যে আমার কিছুই শিখিবার নেই, এটা তো একমাত্র অহংকারই সম্ভব, যে সে মনে করবে যে সে স্বয়ং সম্পূর্ণ। প্রতিটা ব্যক্তি মানবেরই কোনো কিছু শেখার আছে, এবং এই পৃথিবীটা হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। তুমি যা কিছু রপ্ত করতে চাইবে তা কিছু পথ আপনা আপনি তৈরি হয়ে যাবে। তাই বলছে যে ব্যক্তি বা যে সমাজে শিখিবার কিছুই নাই তাহা মৃত্যু মুখে পতিত হয়ে আছে। অর্থাৎ আমাদের বহু কিছু শেখার আছে, এবং আমাদের চরিত্রকে উন্নত করার জন্য, আমাদের সমাজকে উন্নত করার জন্য বহু কিছু আমাদের জানার দরকার আছে। আর যখন আমরা সেগুলোকে রপ্ত করতে পারবো না, তখন কি মৃত্যু মুখে পতিত হইয়াছি, অর্থাৎ তখন আমরা কি মৃত্যুর মুখে পড়ব। শিখিবার আছে কিন্তু ভয়ও আছে। ভয়ের কথা কেন বললেন? অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যদি কিছু বাস্তব উদাহরণ গ্রহণ করে, দেখতে পাবে যে সামান্যতম মোবাইল ফোন, টিভি এগুলোরই কিন্তু খারাপ দিক ভালো দিক আছে। বিজ্ঞানেরও খারাপ দিক ভালো দিক আছে, আবার পরমাণু তারও ভালো দিক
খারাপ দিক আছে, প্রতিটা জিনিসেরই কিছু না কিছু সুফল এবং কুফল আছে। তাই বলা হয়েছে যে শিখিবার আছে কিন্তু ভয়ও আছে। অর্থাৎ আমরা কি শিখছি, আমরা কি দেখছি, আমরা কি চেষ্টা করব, তার তার জন্য দরকার কি, আমাদের শুভ বোধের দরকার, আমাদের সঠিক জ্ঞানের দরকার, সঠিক চিন্তার দরকার, সঠিক চেতনার দরকার। না হলে কিন্তু ভয় আছে, সেই ভয়ের দ্বারাই কি হবে না, একদিন সমাজ বিপথে পরিচালিত হবে। ঠিক যেমন করে কোনো অনেক ছোট শিশু কি হয়, মোবাইল ফোনের ঠিকঠাক পরিচালনা না জেনে অনেক উল্টোপাল্টা জিনিস দেখে ফেলে এবং তার ফলে তাদের ভবিষ্যৎ অনেকখানি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। তাই বলছি যে সঠিক বোধের বা সঠিক জ্ঞানের কিন্তু দরকার আছে, শিখিবার আছে কিন্তু ভয়ও আছে। কোনো অল্পবুদ্ধি বালক শ্রী রামকৃষ্ণের সমক্ষে সর্বদাই শাস্ত্রের নিন্দা করিত। একটা অল্প বুদ্ধি সম্পন্ন ছেলে, যার বুদ্ধি খুব কম ছিল, তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের সামনে সবসময় কি করতেন না, শাস্ত্রের অর্থাৎ গীতা বা পুরাণ এইসব শাস্ত্রের নিন্দা করতো, খারাপ কথা বলতো। একদা সে গীতার অত্যন্ত প্রশংসা করে। একদিন সে কি হয় না, গীতার অত্যন্ত ভারী প্রশংসা করে বসলো। তাহাতে শ্রীরামকৃষ্ণ বলেন, বুঝি কোনো ইংরেজ পণ্ডিত গীতার প্রশংসা করিয়াছে, তাহাতে এও প্রশংসা করিল। অর্থাৎ ওনারও জানতে বাকি নেই যে এই বালকটি এমন সমাজের, তার মানে কোন জায়গাতে ঘুণ লেগেছে, যে সমাজের গোড়াতেই ঘুণ লেগে গেছে, যে সবাই কি করছে, সে পাশ্চাত্য দেশীয়রা যা কিছু অনুসরণ করছে, তারা যে কথাটি বলছে, নিজের বিচার বিবেক বোধ বুদ্ধি জ্ঞান হারিয়ে তারা কি করছে না, তাই অনুসরণ করে চলেছে। তাই বলছে যে বুঝি কোনো ইংরেজ পণ্ডিত গীতার প্রশংসা করিয়াছে, তাহাতে এও প্রশংসা করিল। অর্থাৎ ইংরেজরা গীতার প্রশংসা করলো বলে তাই বালকটিও গীতার প্রশংসা করলো, না হলে হয়তো সে তাও করতো না। কিন্তু একবার যদি বালকটি পড়ে দেখতো যে অবশ্যই গীতা প্রশংসনীয়, তবে তার চেতনা স্তর উন্নত হতো। এই কথাই বোঝাতে চেয়েছেন প্রাবন্ধিক। হে ভারত, ইহাই প্রবল বিভীষিকা, মানে হে ভারতবাসী, এটাই হলো প্রবলতর ভয়ের কারণ। পাশ্চাত্য অনুকরণ মোহ এমনই প্রবল হইতেছে যে ভালো মন্দের জ্ঞান আর বুদ্ধি বিচার শাস্ত্র বা বিবেকের দ্বারা নিষ্পন্ন হয় না। বলছে পাশ্চাত্য অনুকরণের মোহ এমনই প্রবল হচ্ছে যে ভালো মন্দের জ্ঞান আর বুদ্ধি আর বিচার বা শাস্ত্র দ্বারা বিবেকের দ্বারা আর কোনো কিছু সম্পন্ন হচ্ছে না। শ্বেতাঙ্গ যে ভাবের, যে আচারের প্রশংসা করে তাহাই ভালো, তাহারা যাহারা নিন্দা করে তাহাই মন্দ। বলছে শ্বেতাঙ্গরা অর্থাৎ সেই সাদা মানুষেরা যে ভাবের বা যে আচারের, যে আচরণের প্রশংসা করে, তাহলে সেটাই কি ভালো? তাহারা যাহার নিন্দা করে, অর্থাৎ তারা যা কিছু নিন্দা করবে, তাহলে কি সেটাই মন্দ হয়ে যাবে? হা ভাগ্য, তিনি ভাগ্যকে দুষছেন। ইহা অপেক্ষা নির্বুদ্ধিতার বুদ্ধিহীনতার পরিচয় কি? অর্থাৎ হাই ভাগ্য, যে এর থেকে বুদ্ধিহীনতার আর পরিচয় কি? পাশ্চাত্য নারী স্বাধীনভাবে বিচরণ করে। আমরা দেখতে পাবো যে কিছুদিন আমরা যদি সেই সময়ের ইতিহাস বই পড়ি, তখন দেখতে পাবো তাদের সমাজে চলে এসছে নবজাগরণ, নবজোয়ার। সেখানকার নারীরা স্কুলে যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে, তারা কলেজ কমপ্লিট করছে এবং তারা শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে শাস্ত্রে একেবারে উন্নতির শিখরে পৌঁছাচ্ছে এবং তারা অনেক কিছু আবিষ্কার করছেন। মহিলা বিজ্ঞানী তৈরি হচ্ছে, এয়ার হোস্টেস তৈরি হচ্ছে এবং পাইলট তৈরি হচ্ছে। তখন সেই দেশে ইউরোপীয় দেশের নারীরা অনেক বেশি এগিয়ে গেছেন, কিন্তু তখনও পর্যন্ত আমাদের দেশে ভারতবর্ষের নারীরা তখনও বাল্যবিবাহ, বহুবিবাহ,
তারপরে সতীদাহ প্রথা, এই সব কিছুর মধ্যে জড়িয়ে আছে এবং শিক্ষা দীক্ষার আলো থেকে অনেক দূরে অবস্থান করছে। পাশ্চাত্য নারীরা তখন স্বাধীনভাবে বিচরণ করে, অতএব তাহাই ভালো। পাশ্চাত্য নারী স্বয়ংবরা কথার অর্থ হলো পাশ্চাত্য নারীরা তখন নিজেদের পছন্দ মতন স্বাচ্ছন্দ্য বোধ করে পুরুষ নির্বাচন করতে পারত নিজের বিবাহের জন্য, সে কথাই বলেছেন প্রাবন্ধিক। অতএব তাহাই উন্নতির উচ্চতম সোপান। বলছি তাদের যে স্বাধীনতা আছে, অর্থাৎ ইউরোপীয় জাতিরা তারা নারীদেরকে স্বাধীনভাবে বিচরণ করতে দিয়েছিল, এটা ভালো। পাশ্চাত্য নারীরা তারা স্বয়ংবরা, তারা কি নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী স্বাচ্ছন্দ্য মতন পছন্দ মতন কাজ করতে পারতো, পুরুষ নির্বাচন করতে পারতো সব কিছু দিক থেকে। এগুলো হচ্ছে কি উন্নত মানসিকতার ফল, একটা উন্নত সভ্যতার ফসল, যেখানে কি না নারীকে মাতৃ সম্বোধন করা হচ্ছে, নারীকে মা হিসেবে পুজো করা হচ্ছে এবং নারীকে এগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রাচীন শাস্ত্রেও দেখি যে আমরা যদি প্রাচীন ভারতীয় আর্য সভ্যতা দেখতে পাই, সেখানে দেখতে পাবো অপলা, ঘোষা, গার্গী, মৈত্রের মতো অনেক স্বয়ংসম্পূর্ণ নারীদের কথা। কিন্তু পাশ্চাত্য পুরুষ আমাদের বেশভূষা অসন বসন ঘৃণা করে, অতএব তাহা অতি মন্দ। পাশ্চাত্যেরা মূর্তি পূজা দোষবহ বলে, মূর্তি পূজা দূষিত, সন্দেহ কি। বলছেন যে তাহলে অন্যদিকে তো আবার পাশ্চাত্য পুরুষেরা, এই জিনিসটা তো ভালো, পাশ্চাত্য পুরুষেরা আবার কি করছে না আমাদের দেশের যে বেশভূষা, আমাদের দেশের বেশভূষা কি এই যে ধুতি পাঞ্জাবি, তারা পছন্দ করে না, তারা সেটা ঘৃণা করে, অতএব তাহা অতি মন্দ। পাশ্চাত্যেরা মূর্তি পূজাকে দোষ বলে মনে করে, তাহলে মূর্তি পূজা তো দূষিত, তাতে আর সন্দেহ কি। পাশ্চাত্যের একটি দেবতার পূজা মঙ্গলপ্রদ বলে, অতএব আমাদের দেবদেবী গঙ্গা জলে বিসর্জন দাও। খুব কি বলে যে শাসন করে আমাদের প্রতি প্রাবন্ধিক এই মন্তব্যটি করেছেন যে পাশ্চাত্যের একটি দেবতার পূজা মঙ্গলপ্রদ বলে, অর্থাৎ ওনারা পাশ্চাত্যবাসীরা যে কোনো একটি দেবতার পুজোই করতেন। এবং আমরা খুব ভালোভাবে জানি যে অনেক মানুষই তখন ছিল খ্রিস্ট ধর্মে দীক্ষিত, তারা একটি পূজাকে বিশ্বাস করতো। অতএব আমাদের দেবদেবী গঙ্গা জলে বিসর্জন দাও, অথচ এখানে কি আমাদের সংস্কৃতি কিন্তু সে কথা বলে না, আমরা মূর্তি পুজোয় বিশ্বাসী। এবং আমাদের ভারতীয় সংস্কারে রয়েছে যাগযজ্ঞের বিষয়, রয়েছে বিভিন্ন আচার ব্যবহার এবং বিভিন্ন সংস্কৃতি সেখানে নির্ভর করে। তাহলে সেগুলোকে বলছে যে তাহলে তোমরা গঙ্গা জলে বিসর্জন দিয়ে দাও। পাশ্চাত্যেরা জাতিভেদ ঘৃণিত বলিয়া জানে, বলছে পাশ্চাত্য দেশীয়রা জাতিভেদ মানে না, তারা ঘৃণা করে জাতিভেদ প্রথাকে। অতএব সর্ববর্ণ একাকার হও, এই যে সর্ববর্ণ একাকার হও, অর্থাৎ আমাদের দেশে তখন কি ছিল, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এবং জমিদার প্রথা, ধনতন্ত্র এবং বিভিন্ন ধরনের যে ধর্মীয় গোঁড়ামি, তারপরে আবার বিভিন্ন পাপ পঙ্কিলভাবে যে সমাজ যে ভরে গিয়েছিল, বলছে যে তোমরা সব কিছু বাদ দাও এবং তোমরা তাহলে সর্ববর্ণ মিলে একাকার হয়ে যাও। পাশ্চাত্যরা বাল্যবিবাহ সর্বদোষের আকর বলে, অর্থাৎ কি আমাদের দেশে সর্বপ্রধান সমস্ত কিছুর মধ্যে যেন সব দোষের মধ্যে যেন সব থেকে বড় দোষ হলো কি বাল্য বিবাহ, অতএব তাহাও অতি মন্দ নিশ্চিত। বলছি তাহলে ওনারা তো বিশ্বাস করেন যে বাল্য বিবাহ সর্বদোষের সব থেকে বড় আকর, তাহলে এটাও তাহলে মন্দ নিশ্চিত। আমরা এই সকল প্রথা রক্ষণোপযোগী বা ত্যাগযোগ্য ইহার বিচার করিতেছি না, অর্থাৎ ওনারা যেটা ভালো বলে বলছেন, ওনারা যেটা খারাপ বলে বলছেন, কোথায় আমরা তো সেটা রাখছি না, বা কোনটা ত্যাগের দরকার, কোনটা রাখার দরকার, এটা তো আমরা বিচার করছি না। তবে যদি পাশ্চাত্য দিকের অবজ্ঞা দৃষ্টি মাত্রই আমাদের রীতিনীতি জঘন্যতার কারণ হয়, তাহার প্রতিবাদ অবশ্য কর্তব্য। অর্থাৎ আমরা যদি এইসব কথা ভাবছি না, কিন্তু পাশ্চাত্যবাসীরা তারা কি অবজ্ঞা করে আমাদের রীতিনীতিকে কি জঘন্যতর বলছে, তাহলে কোথায় সে কথা তো আমরা প্রতিবাদ করছি না, এটা তো আমাদের প্রতিবাদ করা অবশ্য কর্তব্য।
বর্তমান লেখকের পাশ্চাত্য সমাজের কিঞ্চিত প্রত্যক্ষ জ্ঞান আছে। বলছে যে তখনকার দিনে প্রাবন্ধিক যখন প্রবন্ধটি লিখছেন সেই সময়কার প্রাবন্ধিকদের মধ্যে পাশ্চাত্য সমাজের কিঞ্চিত প্রত্যক্ষ জ্ঞান আছে। তাহাতে ইহাই ধারণা হইয়াছে যে পাশ্চাত্য সমাজ ও ভারত সমাজের মূল গতি ও উদ্দেশ্যের এতই পার্থক্য যে পাশ্চাত্য অনুকরণে গঠিত সম্প্রদায় মাত্রই, কি বলছেন, যে প্রাবন্ধিক যখন এই প্রবন্ধটা লিখছেন সেই সময়কার লেখক এবং সেই সেই লেখক সমাজের মধ্যে অনেক লেখকরাই ছিলেন এবং তারা বুঝতে পেরেছিলেন যে পাশ্চাত্য সমাজ ও ভারত সমাজের মধ্যে এর অনেক পার্থক্য রয়েছে। পাশ্চাত্য অনুকরণ গঠিত সম্প্রদায় মাত্রই এদেশে নিষ্ফল হইবে, অর্থাৎ আমাদের ভাবনা চিন্তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাদেরকে অনুকরণ করা হলে আমাদের দেশ নিষ্ফলই হইবে, কখনো সফল হইবে না। যাহারা পাশ্চাত্য সমাজে বসবাস না করিয়া পাশ্চাত্য সমাজের স্ত্রী জাতির পবিত্রতা রক্ষার জন্য স্ত্রী পুরুষ সংমিশ্রণের যে সকল নিয়ম ও বাধা প্রচলিত আছে তাহা না জানিয়া স্ত্রী পুরুষের অবাধ সংমিশ্রয় প্রশ্রয় দেন। কি বলছেন, যে এদেশীয় মানুষেরা পাশ্চাত্য সমাজে বসবাস করে না এবং তারা কখনো দেখেও আসেনি যে তাদের সমাজের স্ত্রী জাতিদের ওখানকার মানুষেরা কিভাবে পবিত্রতা রক্ষা করে, বা স্ত্রী এবং পুরুষের সংমিশ্রণে যে সকল নিয়ম ও বাধা প্রচলিত আছে, অর্থাৎ সেদেশীয় স্ত্রী এবং পুরুষের মধ্যে মেলামেশার মধ্যে কিছু নিয়ম এবং কিছু বাধা প্রচলিত ছিল, তাহা না জানিয়া স্ত্রী পুরুষের অবাধ সংমিশ্রণ প্রশ্রয় দেন। অর্থাৎ এইসব কিছু না জেনে কেবলমাত্র ইংরেজদের বা পাশ্চাত্যবাসীদের অনুকরণ করে তাদের নারীদেরকে দেখে অনুসরণ করে আমাদের দেশের স্ত্রী জাতিরা তারা কি করছেন, পুরুষের সাথে যে অবাধ সংমিশ্রণ কি করছেন এবং সেটা কি আমাদের দেশের পুরুষেরা তা কিন্তু প্রশ্রয় দিচ্ছেন, তাহাদের সহিত আমাদের অনুমাত্র সহানুভূতি নেই। স্বামী বিবেকানন্দ বলছেন যে এটা কিন্তু আমাদের সাথে তাহাদের সহিত আমাদের অনুমাত্র সহানুভূতি নেই, তাদের প্রতি স্বামী বিবেকানন্দের কোনো সহানুভূতি নেই। পাশ্চাত্য দেশেও দেখিয়াছি দুর্বল জাতির সন্তানেরা ইংল্যান্ডে যদি জন্মিয়া থাকে আপনাদিগকে স্পনিয়ার্ড, পর্তুগিজ, গ্রিক ইত্যাদি না বলিয়া ইংরেজ বলিয়া পরিচয় দেয়। অর্থাৎ পাশ্চাত্য দেশেও অনেকে যারা জন্মগ্রহণ করছে তারা দুর্বল জাতির সন্তান বলে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেও নিজেদেরকে কি দুর্বল জাতি, অর্থাৎ স্পানিয়ার্ড, পর্তুগিজ বা গ্রিক ইত্যাদি বলে পরিচয় দেয় না, বলবানের দিকে সকলে যায়। অর্থাৎ সবাই কি না একসাথে বলবানের দিকে যাচ্ছে। গৌরবান্বিতের গৌরব ছটায় নিজের গাত্রে কোনো প্রকারে একটুও লাগে দুর্বল মাত্রেরই এই ইচ্ছা, অর্থাৎ বলবানের দিকে সকলে ধাবিত হয় এবং সবাই একসাথে একজোটে দাঁড়িয়ে তারা কি করে না, তাদের যদি কেবলমাত্র একটু গৌরবের ছটা তাদের নিজেদের গায়ে লাগে সেইটুকুও তারা লাগাতে প্রস্তুত। যখন ভারতবাসীকে ইউরোপীয় বেশভূষা মণ্ডিত দেখি তখন মনে হয় বুঝি ইহারা পদদলিত বিদ্যাহীন দরিদ্র ভারতবাসীর সহিত আপনাদের স্বজাতীয়ত্ব স্বীকার করিতে লজ্জিত। অর্থাৎ যারা ইংরেজ ভারতবাসীদেরকে তোমরা আপন বলে ভাবছো, অর্থাৎ তাদের তোমরা অনুকরণ করছো, তাদের আচার ব্যবহার পোশাক পরিচ্ছদ তোমরা সবকিছু গ্রহণ করতেছো, কিন্তু সেই পাশ্চাত্যবাসীরা কখনোই তাদের স্বজাতীয়ত্ব বলে স্বীকার করতে চাইছে না এবং তারা কি ভাবছে, যে তারা ভাবছে তোমরা কেবলমাত্র বিদ্যাহীন দরিদ্র ভারতবাসী এবং তারা নিজেদের সাথে তোমাদের পরিচয় দিতে লজ্জা বোধ করে। চতুর্দশ শত বর্ষ যাবৎ হিন্দু রক্তে পরিপালিত পার্সি এক্ষণে আর নেটিভ নহেন, অথচ দেখো আজকে প্রায় 140 বছর ধরে পার্সি জাতিরা আমাদের দেশেও কিন্তু তারা
নেটিভ কথার অর্থ হলো যারা স্বদেশে জন্মগ্রহণ করে বা স্বদেশবাসী হিসেবে নিজেদেরকে পরিণত করতে পেরেছে, কিন্তু তারা কিন্তু এতক্ষণে আমাদের কিন্তু হিন্দু রক্তে পরিপালিত হয়ে হিন্দু 140 বছর ধরে বসবাস করার পরেও কিন্তু হিন্দুদের সাথে এখনো মিলিত হতে পারেনি। জাতিহীন ব্রাহ্মণ্য গৌরবের নিকটে মহারথী কুলীন ব্রাহ্মণের বংশমর্যাদা বিলীন হইয়া যায়। অর্থাৎ জাতিহীন ব্রাহ্মণ্য গৌরব মহারথী প্রথাও যেন সেখানে বংশমর্যাদা বিলীন হয়ে যায়। আর পাশ্চাত্যেরা এক্ষণে শিক্ষা দিয়াছে যে ওই যে কোটি তৎমাত্র আচ্ছাদনকারী অজ্ঞ মূর্খ নীচ জাতি উহারা অনার্য জাতি। অর্থাৎ পাশ্চাত্যরা কি বলছে, যে বলছে যে ওই কোটি তট মাত্র আচ্ছাদনকারী, অর্থাৎ ওই কোমর বন্ধনী পর্যন্ত যে আচ্ছাদন করে রয়েছে সেই অজ্ঞ মূর্খ এবং নীচ জাতি উহারা কি অনার্য জাতি, উহারা আর আমাদের নহে, ওরা আমাদের কেউ নয়। পাশ্চাত্যবাসীরা তারা অকপটে এই কথা স্বীকার করছে। তখন স্বামী বিবেকানন্দ বলছেন যে হে ভারত, এই পরমাণুবাদ, এই পরানুকরণ, এই মুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, অর্থাৎ হে ভারত, এই পরমাণুবাদ অর্থাৎ তাদের যে অনুবাদ তা করা, পরানুকরণ অর্থাৎ তাদের অনুকরণ করা, মুখাপেক্ষা অর্থাৎ তাদের অপেক্ষায় থেকে যাওয়া, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। অর্থাৎ এই রকম মাত্র ঘৃণিত জঘন্য নিষ্ঠুর বর্বর দাসসুলভ দুর্বলতার দ্বারা তোমরা ভাবছো কি করে যে তোমরা উচ্চ অধিকার লাভ করতে পারবে? এই লজ্জাকর কাপুরুষতার সহায়ে তুমি বীরভোগ্য স্বাধীনতা লাভ করিবে। বলছে তোমরা কি এই রকম লজ্জাজনক কাপুরুষতা স্বীকার করে তোমরা ভাবছো যে তোমরা স্বাধীনতা লাভ করবে? হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। অর্থাৎ হে ভারত, তুমি ভুলিও না যে তোমার নারী জাতির যে আদর্শ সীতা, সাবিত্রী এবং দময়ন্তী, আর ভুলিও না তোমার উপাস্যকে না সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের। বলছে যে তোমাদের যে এই যে বিবাহ, তোমাদের যে ধন, এই সম্পত্তি সবকিছু ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। অর্থাৎ তুমি যে সময়ে জন্মগ্রহণ করেছো, তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য কি? দেশের মাটিকে, দেশের সম্মানকে আঁকড়ে ধরে বেঁচে থাকা এবং স্বদেশীয়তা রক্ষা করা, এবং তুমি তার জন্য নিজের প্রাণও পর্যন্ত উৎসর্গ করে দিতে পারো। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। অর্থাৎ কি সেই মায়ের এই ছায়াই হচ্ছে আমাদের এই সমাজ। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই। অর্থাৎ আমাদের এই দেশে বসবাসকারী প্রতিটি সাধারণ মানুষ মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর প্রত্যেকে কি আমাদের রক্ত, আমাদের ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সাহসী হও তোমরা, সদর্পে বলো আমি ভারতবাসী আমার ভাই। অর্থাৎ এই কথাটিতে কবি প্রাবন্ধিক এত জোর দিয়েছেন কেন? অর্থাৎ সেই সময়ে পাশ্চাত্য ভাবধারাকে এমনভাবে রপ্ত করেছিল এদেশীয় মানুষেরা এবং
নব্য বাবু সমাজ, একটা বাবু কালচার যে গড়ে উঠেছিল এবং তাদের প্রভাবে সমাজ কি দূষিত হয়ে যাচ্ছিল। তারা মদ্যপান করছিল, তারা স্ত্রীদেরকে নিয়ে, নারী জাতিদেরকে নিয়ে অনেক অনেক খারাপ দিকে চলে যাচ্ছিল। তাই জন্যে বলছেন যে এই সব ত্যাগ করো এবং সদর্পে বলো যে আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, অর্থাৎ সমাজের যে যত রকম স্তর আছে সেই সব কিছুকে ত্যাগ করে ফেলো এবং সর্ববর্ণ মিলে তোমরা একাকার হও। এবং বলো যে মূর্খ ভারতবাসী, যারা মূর্খ আছে সেই মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী এবং ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী সবাই আমার ভাই। তুমি কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া, অর্থাৎ তুমিও ওই ছোট সাধারণ পোশাক পরিধান করে সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই। অর্থাৎ তুমিও ওইটুকু বস্ত্র পরিধান করে বলো যে এই ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী হলো আমার ঈশ্বর। আমি আর অন্য কোনো ধর্মে, অন্য কোনো বিশ্বাসী নই। আমাদের ভারতের যে দেবদেবী আছে তাই আমার ঈশ্বর। ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। অর্থাৎ ভারতের যে সংস্কৃতি আছে, ভারতের সংস্কৃতি দ্বারা নিজেদেরকে জাতীয়তা বোধে উদ্দীপ্ত করতে পারলে তবেই আমরা কি পারবো, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের আহ্বানে আমরা এগিয়ে যেতে পারবো এবং নিজেদেরকে একত্রিত করে আমরা এই লড়াইয়ে সম্মুখীন হতে পারবো এবং এই লড়াইয়ে আমরা অবশ্যই জয়ী হব। তাই বলছে যে এই ভারতই আমাদের শিশুসজ্জা, আমার যৌবনের উপবন এবং আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। অর্থাৎ আমি যা করব সব কিছুই দেশের জন্য করব। তাই বলছে ভারতের কল্যাণই হলো আমার কল্যাণ। আমি এই আমার অহংটাকে ত্যাগ করে আমি সব কিছু দ্বারা আমি ভারতবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করব, নিজের ধন, নিজের মান, নিজের ঐশ্বর্য, এই যে বলছে না যে তোমার ধন, তোমার জীবন, ইন্দ্রিয় সুখ, এই সব কিছু আমি কি ভারতবাসীর জন্য উৎসর্গ করব। আর বলো দিনরাত হে গৌরীনাথ, হে জগদম্বে, অর্থাৎ গৌরীনাথকে ভগবান শিব, হে জগদম্বে, জগদ্ধাত্রী, আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। মনুষ্যত্ব কি? মনুষ্যত্ব হলো মানুষের চরিত্রের সেই সমস্ত দিক যা মানুষকে ত্যাগী, মানুষকে সাহসী, মানুষকে বলবীর্য করে, মানুষকে প্রেমী করে, মানুষকে মহান করে, মানুষকে ত্যাগী করে, মানুষকে বীরত্ব এনে দেয়। এই সমস্ত কিছু ভালো গুণ দ্বারাই মনুষ্যত্ব তৈরি হয়। তাই বলছে যে হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা আর যত কিছু দুর্বলতা আছে, এই যে কপটতা, চঞ্চলতা, অপরকে অনুকরণ করতা, পর মুখাপেক্ষা হয়ে থাকা, এই দাসসুলভ দুর্বলতা সব কিছু ত্যাগ করে দাও। এই কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো, আমাদেরকে মানুষ করো। এই কথাই প্রাবন্ধিক কার কাছে? গৌরীনাথের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। এবং আমরা ফলশ্রুত দেখতে পাই বহু বিপ্লবী সন্তান এই প্রবন্ধটি পাঠ করতেন এবং তারাও এই আদর্শে নিজেদেরকে দীক্ষিত করতেন। শুধু সেই যুগে সেই কালে দাঁড়িয়ে নয়, বর্তমান কালে দাঁড়িয়েও আজকের দিনেও এই প্রবন্ধটি সমানভাবে প্রাসঙ্গিক এবং সমানভাবে এই ভাবধারা চলে আসছে, বয়ে আসছে যুগে যুগে। এই প্রবন্ধটির যে মূল যে বক্তব্য বিষয় যে আমরা ভারতীয় এবং আমরা আমাদের ভারতবাসীর প্রতি, ভারতীয়দের প্রতি এবং নিজের স্বদেশের প্রতি, নিজের জাতির প্রতি সবসময় কি নিজেদেরকে উৎসর্গ করব এবং নিজের জীবনটাকে ভারত মায়ের প্রাণে কাছে বলি প্রদত্ত হব এবং কি আমরা ভারতের উন্নতি চাইব এবং আমাদের দেশের উন্নতি চাইব। আমরা জনকল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখব এবং আমাদের কি সৌভ্রাতৃত্ববোধ গড়ে তুলব এবং একটা সুন্দর সমাজ গড়ে তুলব। এই সব কিছুর জন্য এই স্বদেশবাসীর প্রতি আবেদন, এই প্রবন্ধটি তখন যেমন গুরুত্বপূর্ণ ছিল ঠিক আজকের দিনে দাঁড়িয়েও, আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়েও ঠিক সমানভাবে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ।